তো 40 বছর না 80 বছর পরেও যদি কোনোদিন কোনো সরকার আসে, আর আপনারা যারা আজকে সরকারের ক্ষমতায় আছেন, আপনাদের এই ভুলের কর্ম সেদিন কিন্তু ফাঁসি হবে। উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। খুব কষ্ট হয় এটা ভাবতে যে আমরা যখন দাঁড়িয়ে আছি নির্বাচনের একদম কাছাকাছি একটি সময়ে, সেই সময়ে নির্বাচন এই জাতির জন্য যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল জুলাই সনদের বাস্তবায়নে গণভোট। কিন্তু আজকে গোটা রাষ্ট্রযন্ত্র গণভোটের পক্ষে কোনো অবস্থান নেয়নি। গোটা রাষ্ট্রযন্ত্রের ইনস্ট্রুমেন্টকে ব্যবহার করে গণভোটের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি করার কথা ছিল সেটা হচ্ছে না। ঠিক তার বিপরীত চিত্র আমরা দেখছি। পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের কোন এক দোসর এই আমলে এসে দুঃসাহস করেছে, বলছে যে আমরা না ভোটের পক্ষে যাব। ছোট্ট একটি গল্প মনে পড়ে। আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন, সামনে একটি ট্রাক আসছে, আপনি তাকে সাইড দিয়েছেন। একটি বাস আসছে, তাকে সাইড দিয়েছেন। একটি লরি আসছে, তাকে সাইড দিয়েছেন। কতক্ষণ পরে একটি ব্রিজ আসছে, আপনি ব্রিজ করে সাইড দিয়েছেন। আপনি কোথায়? তো আজকে এই রাষ্ট্রযন্ত্র যাদের একটি বড় ঐতিহাসিক দায়িত্ব ছিল, সেই দায়িত্ব পালন না করে কি কাজ করছেন? আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামীর কি শক্তি ছিল গোটা দেশবাসী জানে। 1971 সালে জামাত ইসলামী কি কর্ম ছিল, কি কর্ম করেছে, এটা গোটা জাতি জানে। এত কিছুর পরেও 40 বছর পরে এসে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জামাত ইসলামীর কমপক্ষে 8 জন নেতাকে শহীদ করা হয়েছে, তাদেরকে ইন্তেকালে বাধ্য করা হয়েছে। তো আপনারা যে ভুলটা করেছিলেন, একটি ক্লিন গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। আপনি কোথায় পেলেন এই অন্তর্বর্তীকালীন সরকার? এই অন্তর্বর্তীকালীন শব্দটি কোথায় পেলেন? দেশ যদি পরিচালিত হয় সংবিধানের কোথাও এই শব্দটি নেই। তো 40 বছর না 80 বছর পরেও যদি কোনোদিন কোনো সরকার আসে, আর আপনারা যারা আজকে সরকারের ক্ষমতায় আছেন, আপনাদের এই ভুলের কর্ম সেদিন কিন্তু ফাঁসি হবে। আর্টিকেল 7 ক এখনো মুছে যায়নি। আর্টিকেল 7 ক অফ দ্য কনস্টিটিউশন ইটসেলফ রিমেইন। তো আপনাদের মৃত্যু অবধারিত। আমরা বারবার বলেছিলাম যে এই সরকার কোনো অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে না। এই সরকার কোনো তত্ত্বাবধায়ক সরকার হতে পারে না। এটি একটি বিপ্লবী সরকার হবে। যে বিপ্লবী সরকার ফ্যাসিস্ট সরকারের সব রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করে একটি ক্লিন ইমেজে একটি নূতন সংবিধানের মাধ্যমে দেশ পরিচালিত হবে। এই জন্য এখনো বলছি, যে কটা দিন সময় আছে এর পরিণতি আপনাদেরকে ভাবতে হবে। যদি গণভোটে হা বিজয় না হয়, হা জয়যুক্ত না হয়, জুলাই সনদ যদি আইনি ভিত্তি না পায়, যদি নতুন একটি সরকার আসে, যদি তারপরে আপনি 5 বছর নিরাপদ থাকেন, আরো 5 বছর নিরাপদ থাকেন, কোনো একটি কারণে কোনো একটি সেই পতিত স্বৈরাচার যদি ফিরে আসে, আপনাদেরকে সবাইকে ফাঁসি ফেস করতে হবে। আমরা আশা করছি সেই সচেতনতাবোধের মধ্য থেকে আগামী দিনগুলোতে সাংবিধানিকভাবে যেভাবে এগিয়ে নেওয়া সম্ভব, বাকি যে কটা দিন আছে সেই কটা দিনের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের যেমন নিশ্চয়তা দেবেন, ঠিক তেমনি ভাবে গণভোটের পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি করবেন। সবশেষে এই কথাটি বলে শেষ করতে চাই। সেদিন ইলেকশন কমিশন সচিব, তারও আগে প্রধান উপদেষ্টার সচিব একটি কথা বলেছেন, খুব কঠিন একটি কথা বলেছেন। কি কথা বলেছেন? যে আপনাদেরকে মনে রাখতে হবে 12 তারিখে শুধু একটি ইলেকশন হচ্ছে না, 2টো ভোট গণনা করতে হবে। ভোট গণনায় দেরি হতে পারে। ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসাবে আমি খুবই অরিট। এই দেরির পিছনে কি কুমতলব আছে, কি ষড়যন্ত্র আছে, আল্লাহ ভালো জানেন। সে সচেতন নাগরিকদেরকে গতকালকে আপনারা দেখেছেন, একটি আসনে একটি উপজেলা সেক্রেটারিকে, সাম রেজাউল করিম, যিনি বাংলাদেশ জামাত ইসলামের উপজেলা সেক্রেটারি ছিলেন, তাকে খুন করা হয়েছে। এবং আমরা আরো অরিড হয়েছি তখন যখন দেখলাম ওই আসনের কেউ বিরোধী দলের পোস্ট দিয়েছেন, রেজাউল করিমকে যেখানে পাও সেখানে পাকড়াও করো। এই পাকড়াও করা এবং তাকে এভাবে মেরে ফেলা, এই দুয়ের মধ্যে নিশ্চয়ই কোনো সংযোগ আছে। আজকে সারা দেশে আপনারা বিশেষ করে একটি দলের নারী কর্মীদের উপর যেভাবে নৃশংস আচরণ চলছে, এর বিরুদ্ধে সরকারের কোনো ভালো অবস্থান আমরা দেখছি না। তো সবকিছু মিলেই 12 তারিখ এবং তার পরবর্তী অবস্থান কি হবে, সেই অবস্থানে যদি সরকারের যেটুকু সক্ষমতা আছে সেটুকু নিয়ে যদি এখনই না দাঁড়ায়, ভবিষ্যৎ বড় অন্ধকার।
সকলকে ধন্যবাদ।